জি, দেখা যাচ্ছে। জি। এই প্রিয় ভাইরা, আহ, হুম, তাহলে আমরা আমাদের হায়ার স্টাডি সেশন শুরু করছি। আমি আমার পরিচয় দিই প্রথমে। আমি হচ্ছে বোরহানউদ্দিন। পড়াশোনা করছি সাকার ইউনিভার্সিটিতে, সোসিওলজিতে মাস্টার্স। আর আমার ব্যাচেলার ছিল সাকার ইউনিভার্সিটিতেই, সোসিওলজিতে। আমি 2016-তে তুর্কিতে আসি। আর তারপরে 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করি। তারপরে অনার্স কমপ্লিট করি, মাস্টার্স। আমার কোর্স ওয়ার্ক শেষ, এখন থিসিস চলছে। থিসিস শেষের দিকে আর কি। আর এর আগে আমার পড়াশোনা ছিল দেশে, তামিল মিল্লাত থেকে। আমি 2014-তে আলিম পাস করি। আর তার আগে দাখিল, গ্রামে জয়পুরহাটে আমার বাড়ি। এই হচ্ছে যে সংক্ষিপ্ত পরিচয়। আর এখন আমি অবশ্য আহ, তার্কি বুসলারি স্কলারশিপ প্রোগ্রামের বাইরে আরেকটা প্রোগ্রাম, আমরা যেটা জানি ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেই প্রোগ্রাম নিয়ে জার্মানিতে আছি। এখানে আমি 2 সেমিস্টারের জন্য আসছি আর কি। তো এখন আমরা তুর্কি, তুর্কি কেন, তুর্কি কেন পছন্দ করবো? আপনাদের নিশ্চয়ই অনেক কারণ আছে যে আপনারা কেন তুর্কি পছন্দ করতেছেন। তারপরেও কিছু ব্যাপার হয়তো হাইলাইট করার মধ্যে থাকবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তুর্কি যদি কোয়ালিটি এডুকেশন আমরা চিন্তা করি, যেটা বাংলাদেশের অনেক ভার্সিটি থেকে আগানো। বিশেষ করে আপনি যখন স্কলারশিপ পাবেন, তখন আপনি তুর্কির পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আপনাকে একটা পজিশন দেওয়া হবে আর কি। সেই জায়গা থেকে তাদের যে একাডেমিক শিক্ষাগত মান, সেটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের থেকে ভালো। বিশেষ করে যাদের ল্যাবরেটরি কেন্দ্রিক কাজ আছে এবং রিসার্চ কেন্দ্রিক যারা কাজ করতে চান, তারা আশা করি অনেকটা বেনিফিট পাবেন এখানে। প্রচুর আহ, বিশেষ করে ল্যাবরেটরিতে যারা কাজ করে, এত ফ্যাসিলিটি আছে যেগুলা আমরা বাংলাদেশের অনেক হাই কোয়ালিটি ইউনিভার্সিটি গুলো তো পাই না সহজে। এখানে মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটি গুলোই এই সুযোগগুলো পাওয়া যায় আর কি। তারপরে যদি আসি, তাহলে ডাইভার্স একাডেমিক প্রোগ্রামস। এখন হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ডাইভার্স প্রোগ্রাম আছে বাংলাদেশে। আমি জানি না এখানে কার কি স্ট্যাটাস, কে অনার্স করছেন বা অনার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কে মাস্টার্স, কে পিএইচডি। তো এগুলোর উপর আসলে ডিপেন্ড করে। যদি আপনি অলরেডি আপনার আহ রাস্তাটা ঠিক করে নেন যে আপনি এই প্রোগ্রামে এদিকে আগাবেন, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু যদি কেউ অনার্স শুরু করতে চান যে কিভাবে শুরু করতে পারি, তো সেক্ষেত্রে তুর্কিতে আহ, মনে হয় যে আপনি বিভিন্ন কেন্দ্রে চিন্তা করতে পারবেন একইভাবে। যখন অ্যাপ্লিকেশন করবেন তুর্কির অ্যাপ্লিকেশনে, তখন আপনাকে মোটামুটি 12টা সাবজেক্ট চয়েস করার সুযোগ দেওয়া হয়। এবং 12টা, তো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের মতো সাবজেক্ট গুলো চয়েস করার ব্যাপার আছে। বাংলাদেশে যেরকম একটা মেডিকেল বলেন বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পড়েন, একই সাথে যদি আপনি সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট গুলো পড়েন, সেগুলোর জন্য ভালো একটা প্রতিযোগিতার মধ্যে যেতে হয়। তো এই এটা ক্ষেত্রে কিসনে কাজ করি? মতিউর ভাই, আপনি মনে হয় একটু মিউট করতে পারেন। আহ, হ্যাঁ, জি। যদি আপনার অনার্স এর ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটি গুলো পাবেন। একইভাবে আহ, শুধুমাত্র একাডেমিক শিক্ষাই না, একাডেমির পাশাপাশি হচ্ছে যে আপনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এবং আপনার ফিল্ডের বাইরে যেও কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে। এবং সরকারের পক্ষ থেকে কিছু ফ্রি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এরকম প্রতিষ্ঠান আছে, যেগুলোতে আপনি আপনার শুধুমাত্র একাডেমি না, এর বাইরেও অনেক ব্যাপারে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে ক্যারিয়ার অপরচুনিটিস, এখন হচ্ছে যে প্রচুর পরিমাণে ক্যারিয়ার অপরচুনিটি আছে। আপনি যদি বাংলাদেশ থেকে তুর্কি কেন্দ্রিক চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা ভালো পড়ালেখা করেন, ভাষাটা তো অবশ্যই আপনাকে শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র তখন
তুর্কি বা বাংলাদেশ কেন্দ্রিক না, বরং সারা বিশ্বে আপনার ক্যারিয়ার অপরচুনিটি গুলো আপনার জন্য সহজ হবে আর কি। কারণ আপনার যখন একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি থাকবে, বিশেষ করে স্কলারশিপ সহ, তো সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো জায়গায় মুভ করার ক্ষেত্রে এবং আপনি কোথাও জয়েন করার ক্ষেত্রে আপনার এটা পজিটিভ ফলাফল রাখবে, এগুলো আমরা জানি। আর হচ্ছে যে তুরস্কের যে কালচার, তুরস্কের যে আপন করে নেওয়ার প্রবণতা মানুষজনের, এটা হচ্ছে যে খুবই পজিটিভ। এবং এগুলো আমাদেরকে প্রচুর আকৃষ্ট করে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি তারা সেখান থেকেই বুঝতে পারি। আহ আসলে হয়তো ব্যাপারগুলো আরো বেশি চাক্ষুষ আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে যে ফরেন স্টুডেন্টের জন্য অনেক ফ্যাসিলিটি আছে টার্কিতে, যেটা অন্য কান্ট্রিগুলোতে নেই। বিশেষ করে আমি এখন ইউরোপে আছি, এখানে দেখছি যে এখানে আমাকে নিজের খাবারটা নিজে রান্না করে খেতে হয়। এবং আমি যদিও একটা স্টাইপেন্ড পাই, কিন্তু যারা এখানে পড়ার জন্য আসছে স্টাইপেন্ড ছাড়া, যদিও এখানে টিউশন ফি নাই, টিউশন ফি ফ্রি জার্মানিতে, কিন্তু এখানে হচ্ছে যে আপনাকে আপনার যে খাওয়া দাওয়া বা আপনার বাসা ভাড়া, আপনার হেলথ ইন্স্যুরেন্স, এগুলো নিজেকে কভার করতে হয়। সেজন্য আপনাকে পার্ট টাইম জব করতে হয়। কিন্তু তুর্কিতে আবার হচ্ছে যে যারা স্কলারশিপ নিয়ে আসবে তাদের এই ঝামেলাগুলো নাই। আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট থেকে কভার করে, আপনাকে ডরমেটরি দেয়, সরকারি ডরমেটরি বা প্রাইভেট ডরমেটরি যেটাই হোক, আপনি সেখানে থাকতে পারবেন এবং 3 বেলা খাবার পাবেন। 3 বেলা বলতে কিছু কিছু ক্ষেত্রে হয়তো 2 বেলা হয়, বিশেষ করে সকালের নাস্তা এবং রাতের যে খাবার ডিনার সেগুলো থাকে। দুপুরের খাবারটা আমরা ভার্সিটিতেই খাই নর্মালি। কিছু পাবলিক, যেটা হচ্ছে যে পাবলিক ডরমেটরি সেটা, আর প্রাইভেট ডরমেটরি যেগুলো আছে সেগুলোতেও হচ্ছে যে দুপুরের খাবারও থাকে। তো সেগুলোর ক্ষেত্রে সেটাও সম্পূর্ণ ব্যয়ভার বহন করে গভর্নমেন্ট বা স্কলারশিপ কমিটি আর কি। এরকম ফ্যাসিলিটি গুলো এক্সট্রা আছে তুর্কিতে, যেটা অন্য দেশগুলোতে হয়তো পাওয়া একটু মুশকিল। একইভাবে আমরা তুর্কির যে হিস্ট্রি এবং কালচারাল যে একটা ঐতিহ্য, এগুলো আমরা জানি। তো ও, সেগুলো আমাদেরকে আকর্ষণ করে আর কি। আমরা যদি পরে তুর্কি স্কলারশিপ নিয়ে কথা বলতে চাই, যে তুর্কিতে কোন ধরনের স্কলারশিপ আছে, মোটামুটি স্কলারশিপের কথা বলতে গেলে 3 ধরনের স্কলারশিপ তুর্কিতে অ্যাভেলেবেল। একটা হচ্ছে যে তুর্কি বুর্সারি বা গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, তারপরে আছে আইএসডিবি স্কলারশিপ, এটা হচ্ছে যে জয়েন্ট তুর্কি বুর্সারি এবং আইএসডিবি, যেটা ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের জয়েন্ট একটা প্রোগ্রাম। আর হচ্ছে যে দিয়ানাত, অর্থাৎ তুর্কিশ যে আহ, 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 ইমামদের যে অর্গানাইজেশন, সেই অর্থাৎ ধর্মীয় যে ফাউন্ডেশন, তাদের দেয় একটা স্কলারশিপ, দিয়ানাত স্কলারশিপ। এখন স্কলারশিপের ফ্যাসিলিটি গুলো কি কি আছে, যেমন ভাবে বলছিলাম যে আপনার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। যারা হচ্ছে যে স্কলারশিপের বাইরে পড়ে তাদেরকে টিউশন ফি দিতে হয়। একই ভাবে অ্যাকোমোডেশন এটা দিয়ে দেয় সরকারের পক্ষ থেকে, ডরমিটরি, এটা আপনি মাস্ট পাবেন। তবে হ্যাঁ, এখানে যদি আপনি অনার্স হন তাহলে আপনাকে ডর্মে থাকতে হবে, তাদের দেওয়া ডর্মে। যদি মাস্টার্স বা পিএইচডি হন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে চয়েস করার অপশন থাকে, আপনি চাইলে ডর্মে থাকতে পারবেন, আবার চাইলে আপনি নিজে বাসা ভাড়া করেও থাকতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে তারা বাসা ভাড়ার জন্য এক্সট্রা কিছু টাকা দিবে, যে টাকা দিয়ে এখন অবশ্য তুরস্কের অবস্থা একটু খারাপ অর্থনৈতিক দিক থেকে, সেদিক থেকে বাইরে থাকাটা হয়তো বা ওই টাকা দিয়ে সম্ভব না। তবে হ্যাঁ, আপনি আপনার নিজের মতো করে থাকতে পারবেন, হয়তো 2-4 জন ফ্রেন্ড নিয়ে থাকতে পারলেন। এরকম অনেকেই করে আর কি। সেক্ষেত্রে হয়তো আপনাকে আরো কিছু টাকা অ্যাড করতে হবে বাসা ভাড়া বাবদ। আর হেলথ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে যে আপনাকে রিটার্ন টিকেট। ও হেলথ ইন্স্যুরেন্সের কথা যদি বলি, হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে যে এখানে আহ, সব কভার করে, আপনার যে কোনো ধরনের অসুস্থতা এটা কভার করে। ওষুধেরও মোটামুটি 50-80% টাকা কভার করে। 20% বা কিছু কিছু ক্ষেত্রে 10% টাকা হচ্ছে যে আপনার নিজেকে অ্যাড করতে হয় আর কি। তবে যে কোনো ধরনের অসুস্থতা হোক, এটা সম্পূর্ণটাই কভার করে। আমাদের কোনো ভাই মনে হয় একটু আনমিউট আছেন, কাইন্ডলি যদি মিউট করেন। মনোযোগ অন্যদিকে চলে গেলে আবার ফেরানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি। হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনার যে কোনো ধরনের অসুস্থতা ছোট থেকে বড় সব কভার করে হেলথ ইন্স্যুরেন্স।
এটা একইভাবে হচ্ছে যে আপনাকে যাওয়া এবং আসার টিকিট প্রোভাইড করে স্কলারশিপ কমিটি, শুধুমাত্র যখন আপনি প্রথম আসবেন তখন, এবং পড়াশোনা শেষ করে যখন ব্যাক করবেন তখন। এর মাঝে যদি আপনি যেতে চান তো সেক্ষেত্রে আপনার নিজেরই আহ, এটা বহন করতে হয়। তো সেক্ষেত্রে প্রতি মাসে স্টাইপেন্ড আমরা যেটা পাই সেখান থেকে জমানো যায়, যদি একটু কষ্ট করে চলা যায় তো সেক্ষেত্রে এটা হয়ে যায়। আর হচ্ছে যে ইউনিভার্সিটি প্রোগ্রাম এবং প্লেসমেন্ট, ইউনিভার্সিটি গুলোতে আপনি আপনার পছন্দের মতো প্রোগ্রাম চয়েস করতে পারছেন। বিশেষ করে প্রথম যে চয়েসটা দিবেন সেই চয়েসটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। মূলত তারা চেষ্টা করে যে আপনি প্রথম যে চয়েস দিচ্ছেন সেটাই আপনাকে দেওয়ার, যদি না হয় এর পরবর্তী সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এইগুলোকে তারা চিন্তা ভাবনা করে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম চয়েস দেওয়াটা ক্ষেত্রে একটু চিন্তা করা উচিত। আমার রেজাল্ট, আমার ব্যাকগ্রাউন্ড, আমার কোয়ালিফিকেশন সবকিছু চিন্তা করে যদি আমরা ইউনিভার্সিটির যে প্রোগ্রাম চয়েস এবং কোন ডিপার্টমেন্ট চয়েস করতেছি, কোন ইউনিভার্সিটি চয়েস করতেছি এগুলো ভালো করে করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের পসিবিলিটি আর একটু বেড়ে যায়। এখন হচ্ছে যে আমাদেরকে প্রতি মাসে যে টাকা দেয় সরকারের পক্ষ থেকে, এটা এই এই বছরই 2025-এ বৃদ্ধি করা হয়েছে জানুয়ারি থেকেই। এটা হচ্ছে যে যারা অনার্স এর জন্য আসবে তাদেরকে প্রতি মাসে 4,500 লিরা, মাস্টার্স এর জন্য 6,500 লিরা এবং পিএইচডির জন্য 9,000 লিরা এটা দিবে আর কি তুর্কি অবস্থায়। তো এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে খুব বেশি টাকা হয় না, কিন্তু আপনি অনার্স লেভেল যদি পড়তে আসেন তো আপনি পড়ার পাশাপাশি আপনি হচ্ছে যে যেটা পাচ্ছেন আপনার নিজের হাত খরচের জন্য বা আপনি সেটাকে জমা করে দেশে যাওয়ার জন্য, এটা আমি মনে করি ভালো একটা অপরচুনিটি। আপনি যদি পিএইচডি ক্ষেত্রে চিন্তা করেন সেক্ষেত্রে কিছু কমপ্লেক্সিটি এখানে আছে। মাত্র 9,000 টাকা, 9,000 তেলে, অর্থাৎ বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো 20-25 হাজার টাকার মতো হবে। তো সেক্ষেত্রে আপনার যদি ফ্যামিলি থাকে, আপনার যদি তাকে সাপোর্ট দিতে হয় সেদিকে, তখন এটা একটু ভালো সমস্যা হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনার যদি এরকম কোনো পিছুটান না থাকে, আপনার যদি কোনো এরকম প্রোগ্রাম না থাকে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি শুধুমাত্র রিচার্জের জন্য, আমার পড়াশোনা করার জন্য তুর্কি যেতে চাই, অন্য ব্যাপারগুলো আমি ম্যানেজ করতে পারবো, তাহলে আমি মনে করি যে একটা ভালো একটা অপরচুনিটি হতে পারে। তাছাড়া একটু কঠিন। আর হচ্ছে যে দিয়ানাত স্কলারশিপের ক্ষেত্রে এটা অঙ্কটা আরো কম, এটা হয়তো তারাও বাড়াবে, এখনো তারা ঘোষণা দেয় নাই। অনার্স এর জন্য হাই স্কুল লেভেলের জন্য 350, অনার্স এর জন্য 500, এবং সরি এটা হচ্ছে যে আইএসজিবি যেটা, যেটা তারা আবার হচ্ছে যে ডলারে দেয় 350, 500 এবং 700। এটা হচ্ছে যে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য। একইভাবে দিয়ানাতের জন্য একটু কম, 1,500 তেলে, 3,000 তেলে এবং 5,000 তেলে, অর্থাৎ স্কুল লেভেলে, অনার্স লেভেলে এবং মাস্টার্স লেভেলে, পিএইচডি লেভেলের স্কলারশিপ নাই। এটা হচ্ছে যে তাদের টাকার পরিমাণ। আর আপনাকে বাসা যদি আপনি নিয়ে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে বাসা ভাড়ার জন্য টাকা দিবে। আর যদি ডরমে থাকতে চান ডরমের ব্যবস্থা তারা করে দেয়। পাশাপাশি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্স, ল্যাঙ্গুয়েজ কোর্স তারা ফ্রি দেয়। এটা সব ভার্সিটিতে মোটামুটি আছে, কয়েকটা ইউনিভার্সিটিতে নাই, যেগুলো পাশের কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয়। তো সেই সব ব্যবস্থা তারা করে দেয়। এবং ভাষা শিক্ষাটাও অনেক বড় একটা অ্যামাউন্ট, যারা বিশেষ করে অন্যান্য দেশগুলো থেকে আসে। আমি আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেককে দেখছি আরবিয়ান অনেক কান্ট্রি থেকে তারা আসছে এবং নিজ খরচে পড়াশোনা করতেছে, তাদেরকে মোটামুটি 4-5 হাজার ডলার, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি পে করতে হয় শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, যেটা তুর্কি স্কলারশিপ বা দিয়ানাতের জন্য ফ্রি আর কি। তো এরপরে আমরা যদি তুর্কি বুস্তারির স্কলারশিপের যে বেনিফিট সেগুলোর দিকে তাকাই, তাহলে আমরা ইয়েতেবের অর্থাৎ তুর্কি বুসলারি ইউদ্দিশি তুর্ক ve Akraba Topluluğu, এটা হচ্ছে যে ইয়েতেবের একটা এক্সট্রা কারিকুলামের মধ্যে। তারা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কোর্সের বাইরেও আপনাকে হাতে কলমে শেখানোর জন্য অনেকগুলো কোর্স অফার করে, যেগুলো শেখা যায়, এগুলো ফ্রি। একইভাবে আপনি যদি স্কলারশিপ নিয়ে আসেন, আপনি ইউনিভার্সিটিতে 1 বছর পড়ার পরে, এটা অনার্স বা মাস্টার্স বা পিএইচডি যেখানেই হোক, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে 1 বছর যদি একাডেমিক, আপনি একটা একাডেমিক ইয়ার কমপ্লিট করেন, 2 সেমিস্টার কমপ্লিট করার পরে আপনি ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
এটা একটা বড় অপরচুনিটি। এই ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে 2টা সেমিস্টার সর্বোচ্চ করার সুযোগ পাওয়া যায়। তো এটা কেউ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এরকম করে ফেলে। মাস্টার্স এর ক্ষেত্রেও এটা করা যায়। আপনি আপনার কোর্স ওয়ার্ক শেষ করার পরে আপনি এটা বাইরের যে কোনো দেশে করতে পারবেন, একইভাবে পিএইচডির ক্ষেত্রেও। যেমন আমি এখন জার্মানিতে আছি। তো এই জার্মানি সহ শুরু করে ইউরোপের যে কোনো কান্ট্রি এটা করা যায়। এবং এই ক্ষেত্রে আরো সুবিধা হচ্ছে যে আপনি 2টা সেমিস্টার ইউরোপের কান্ট্রিতে করতে পারলেন, সেটা আপনার ট্রান্সক্রিপ্টে যেভাবে অ্যাড হবে, যেভাবে ভ্যালু অ্যাড করবে, একইভাবে হচ্ছে যে এটার জন্য এক্সট্রা আবার পে করে তারা প্রতি মাসে মোটামুটি $600 এরকম পে করে। ডলার বা ইউরো এটা চেঞ্জ হয়। আর হচ্ছে যে মেভলানা এক্সচেঞ্জ প্রোগ্রাম নামে আরেকটা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, মনে করেন আপনি পড়েন যে কারা ডেনিস ইউনিভার্সিটিতে, অর্থাৎ ট্রাবজনের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, বা রিজের কোনো ইউনিভার্সিটি অনেক দূরে পড়তেছেন, একইভাবে সামসুনে পড়তেছেন। সেখান থেকে আপনি যদি চিন্তা করেন যে আমি একটা বা 2টা সেমিস্টার ইস্তাম্বুলের কোনো ইউনিভার্সিটিতে করবো, অথবা আপনি ইস্তাম্বুলের কোনো ইউনিভার্সিটিতে পড়ছেন, চিন্তা করছেন যে আমি ওই দিকের উত্তর বা দক্ষিণ দিকের কোনো ইউনিভার্সিটিতে পড়বো, সেক্ষেত্রে ইউনিভার্সিটি অর্থাৎ তুরস্কের মধ্যে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর মধ্যেও আপনি এরকম 2টা সেমিস্টার অন্য ইউনিভার্সিটিতে করতে পারবেন, সেই সুযোগ আছে। এবং এটাও আপনাকে আলাদা ধরনের এক্সপেরিয়েন্স, আলাদা ধরনের অ্যাচিভমেন্ট হয়তো দিবে আর কি। একইভাবে বিজনেস হাব, আমরা জানি যে তুর্কি সারা বিশ্বে বিজনেস বিজনেস করে। তো সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বিজনেস কেন্দ্রিক পড়াশোনার পাশাপাশি, সেটারও কিছুটা সুযোগ আছে। তারপরে হচ্ছে যে আপনি নতুন ভাষা শিখতে পারবেন, কালচারাল যে এক্সচেঞ্জ সেগুলো আছে। পার্ট টাইম জব, টিউশন। পার্ট টাইম জবের ব্যাপারটা ইস্তাম্বুলে যারা আছে তাদের জন্য কিছুটা সহজ, অন্য সিটিগুলোতে একটু কঠিন হয়। তবে হ্যাঁ, আপনি যদি আহ, আমাদের সামারে মোটামুটি 3 মাসের মতো ছুটি পাই, এবং উইন্টারে 1 মাস, এই 4 মাস মোটামুটি ছুটি থাকে বছরের মধ্যে। তো এই সময়টাতে আমাদের অনেক ভাইরা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে, বা বিভিন্ন এনজিও আছে সেগুলোতে পার্ট টাইম জব করে থাকে, অনেক সময় দিয়ে থাকে আর কি। তবে এটা থেকে আমার মনে হয় যে ইনকামের চাইতে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করার ব্যাপারটা বেশি প্রায়োরিটি হয় আর কি। আর যারা মাস্টার্স পিএইচডি করবেন তাদের জন্য কনফারেন্স বা সেমিনার ওয়ার্কশপ গুলোতে প্রচুর অ্যাভেলেবল, প্রতি মাসে হয়ে থাকে, মাসে 2-3টাও হয়ে থাকে, এগুলোতে অ্যাটেন্ড করা, এগুলোতে পেপার সাবমিশন করা, এগুলো বেনিফিট পাওয়া যায় আর কি। একইভাবে সামার এবং উইন্টার ক্যাম্প হয় এখানে। সরকারি অর্গানাইজেশন এবং সরকারের বাইরে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন প্রতি সামারে এবং উইন্টারে, আমি যে বললাম সামারে আমাদের 4 মাস, 3 মাসের মতো ছুটি থাকে, এবং উইন্টারে 1 মাস, টোটাল এই 4 মাসের মধ্যে অনেকগুলো ক্যাম্প করার সুযোগ থাকে, যেগুলোতে হয়তো আপনি এমন কোনো জায়গায় যাবেন যেখানে মোবাইলে ইন্টারনেট পাচ্ছে না, পাহাড়ের একদম চূড়ায় নিয়ে যায় শীতের সময় থাকা যায় সেখানে। তাদের সাথে একদম তুর্কিশ লোকালদের সাথে আড্ডা দেওয়া, তাদের খাবার খাওয়া, এবং তাদের সাথে পরিচিত হওয়ার এই ব্যাপারগুলো থাকে, যেগুলো আমাদেরকে রিফ্রেশ করে। তো এটা হচ্ছে যে টার্কিতে স্কলারশিপ যদি আপনি পান, তো সেক্ষেত্রে আপনার বেনিফিট গুলো। একইভাবে আপনার এখন যদি চিন্তা করেন যে সবই তো বুঝলাম, ডকুমেন্টস কি কি লাগবে, আমি মনে করি যে আমরা আপনারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছেন, এই ব্যাপারগুলো জানেনও। তারপরেও মনে করে দেওয়ার জন্য বলছি, যদি আপনি স্কুল লেভেলে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে 16 বছরের বেশি বয়স হওয়া যাবে না, অনার্সের জন্য 21-এর বেশি বয়স হওয়া যাবে না, মাস্টার্সের জন্য 30-এর বেশি, এবং 35-এর বেশি। যারা পিএইচডি করতে চান তাদের জন্য এই হচ্ছে যে বয়স লিমিট। এখন অনার্সে যারা আছেন তাদের জন্ম যদি 2003 সালে হয়, তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। 2004 বা এর পরে যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে মাস্টার্স এবং পিএইচডিটাও একটু বের করে নেবেন আপনারা, 30-এর যেন বেশি না হয় আর কি। আর পাসপোর্ট, এনআইডি, যদি আপনার পাসপোর্ট থাকে সেটা লাগবে, অথবা যদি আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট, এসবগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়। আর ট্রান্সক্রিপ্ট এবং আপনার যে সার্টিফিকেট সেটা লাগবে। তো সেটার কপি হলেও হবে, মূল কপি না হলেও যদি আপনার কাছে স্ক্যান করা কপি থাকে সেটা দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আইএলটিএস প্রোফাইল হতে পারে, যদি না থাকে তাহলে নাই, কিন্তু থাকলে এটা অ্যাড করলে এটা আপনাকে আলাদা ভ্যালু অ্যাড করবে আর কি। স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ ইন্টারেস্ট, আপনি কেন হচ্ছে যে পড়তে চাচ্ছেন, বিশেষ করে
এখানে কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা পরে আসবো। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা লেটার এটা দিতে হয়। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার, দুইটা রিকমেন্ডেশন লেটার থাকে লাগে সর্বনিম্ন। এইটা বিশেষ করে যারা আহ অনার্সে পড়বেন তাদের ক্ষেত্রে, যারা কলেজ থেকে পড়েছেন সেই কলেজের টিচার থেকে, বা যদি সম্ভব হয় প্রিন্সিপাল থেকে নেওয়ার। আর একইভাবে যারা অনার্স শেষ করেছেন বা মাস্টার্স শেষ করেছেন তাদের জন্য থাকবে, যারা সরাসরি প্রফেসর থেকে যদি নেওয়া যায় তাহলে প্রফেসরের রেকমেন্ডেশনটা আপনি যার অধীনে পড়াশোনা করেছেন সেগুলো কাজে দেয়। এবং এটা হইতে পারে আহ, আপনি কোনো আপনার ফিল্ডের সাথে রিলেটেড যদি কোনো ব্যক্তি থাকে নিতে পারেন, সেটা সবথেকে ভালো হয় আর কি। আর সিভি, আপনি একটা সিভি রেডি করবেন যেটাতে আপনার শুধুমাত্র কারিকুলাম অ্যাক্টিভিটি থাকবে। হ্যাঁ, যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে সেটাও অ্যাড করতে পারবেন, কিন্তু প্রায়োরিটি দিবেন হচ্ছে যে আপনার পড়াশোনার রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলোতে। আর যদি আপনার কোনো স্কোর থাকে, স্যাট বা আইসিটি, জিআরই এরকম কিছু যদি থাকে সেগুলো অ্যাড করবেন, এটা আপনাকে আলাদা ভ্যালু অ্যাড করবে। আর অন্য হচ্ছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এখন মোটামুটি এই উপরে যে ব্যাপারগুলো, সার্টিফিকেট, তারপরে ভালো রেজাল্ট, ট্রান্সক্রিপ্ট, তারপরে লেটার অফ রিকমেন্ডেশন, এগুলো ম্যানেজ করা কঠিন, খুব বেশি কঠিন না, সহজে ম্যানেজ করা যায়। কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আপনার থাকে, যেমন আপনি যদি কোনো বৃত্তি পেয়ে থাকেন, আপনি যদি আহ, কোনো পেপার পাবলিকেশন করে থাকেন, আপনার যদি অলিম্পিয়াডে কোনো সার্টিফিকেট থাকে, একইভাবে বিভিন্ন প্রতিযোগিতায় যদি থাকে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে যে আপনাকে এক্সট্রা বেনিফিট দেবে। পরে আছে এই যে লেটার অফ ইন্টেন্ট আমরা কিভাবে লিখবো, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। তো এই প্রশ্ন যাওয়ার আগে মূলত আহ, যে যে ব্যাপারগুলোকে আমাদের হচ্ছে গুরুত্ব দেওয়া দরকার, তা হচ্ছে যে আপনি একাডেমিক এবং ভাই সোশিয়াল একজনের যে মাইক থেকে কাজগুলো সাউন্ড করেছেন। আসছে, একটু মিউট করে দিলে ভালো হবে। এই মহিবুল ইসলাম ভাই, আপনি একটু মিউট করবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনার একাডেমিক এবং সোশিয়াল যে পারফরমেন্স আছে সেগুলোকে হাইলাইট করে আপনাকে এই লেটারটা লিখতে হবে। আর আপনি হচ্ছে যে কেন আপনি হায়ার এডুকেশন যেতে চাচ্ছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, এটাকে হাইলাইট করবেন। তারপরে আপনি কি ব্যাপারে রিসার্চ করবেন, এই রিসার্চের যে প্রপোজাল সেটা এখানে উল্লেখ করতে পারেন। একইভাবে আপনার ফিউচার প্ল্যান, আপনি কি করবেন আপনার গ্রাজুয়েশনের পরে, সেটাকে হাইলাইট করবেন। আর হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা কেন তারা অ্যাকসেপ্ট করবে, এটার একটা রিজন দেখাবেন, একটা বা দুটো রিজন দেখাবেন। তো এই যে পাঁচটা ব্যাপার, এই পাঁচটা ব্যাপার যদি আপনি হাইলাইট করতে পারেন আপনার লেটার অফ ইন্টারেস্ট, তাহলে আশা করি যে এটা একটা ভালো লেটার অফ ইন্টেন্ট হবে। তো সেটা আপনাকে সাহায্য করবে। এখন স্কলারশিপ কমিটি কিন্তু লেটার অফ ইন্টেন্টটাই দেখে, বিশেষ করে আপনাকে স্কলারশিপ দেওয়ার আগে, যে আপনি কি লিখছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, আপনি কেন পড়তে চাচ্ছেন। আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার না থাকে, আপনার যদি ফিউচার প্ল্যান যদি না থাকে, একইভাবে আপনি আপনি যে ক্ষেত্রে রিসার্চ করতে চান সেটা যদি একটা আইডিয়া না থাকে, তাহলে হচ্ছে যে আপনাকে স্কলারশিপ কেন দিবে। তো এই ব্যাপারগুলো হাইলাইট করলে একটা পজিটিভ ফলাফল পাওয়ার আশা করি আমরা। তারপরে এখন ওই যে আমি যেটা বলছিলাম যে কোশ্চিন থাকে এখানে কিছু, তো এই কোশ্চিন গুলোর উত্তর দিতে হয় ওইখানে। তো মূলত এগুলো হচ্ছে যে কপি করা, আপনার স্কলারশিপ কমিটির যে ওয়েবসাইট সেখানে ঢুকলে এগুলো পেয়ে যাবেন, যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ওইটা পেয়ে যাবেন। তো এখানে যেটা বলছে যে আপনি আপনার ওই, আমি যে ব্যাপারগুলো আগে বললাম নেটওয়ার্ক অফ ইন্টারনেট, তো এই ব্যাপারগুলোই মূলত আবারও এখানে রিপিট করা হয়েছে করার জন্য। তো এখানে ভাষার ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে যে আপনি কোন ভাষায় লিখবেন। অনেকে বলে থাকে যে হ্যাঁ, যেহেতু এখানে বলছে যে কোনো ভাষাতেই লেখা যায়, তো সেক্ষেত্রে আপনি বাংলা ভাষাতেও লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা তারা বলছে, কিন্তু আহ, তারা এটা বাংলা ভাষায় তো আর পড়বে না অ্যাপ্লিকেশনটা। তো সেক্ষেত্রে তারা এটা ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে হয়তো দেখবে। তো আমার মনে হয় যে এটা না করাটাই ভালো হবে। যদি আপনার সুযোগ হয় সরাসরি ইংলিশে লেখার। আর এখন ইংলিশে লেখার জন্য আমার মনে হয় খুব আহামরি কিছু নাই, আমরা যদি নিজেদের মতো করে লিখি
আমাদের যারা আছে ডক্টরিনাল ভাই ব্রাদার তাদেরকে বললেও হয়তো আপনাকে এটা আমরা নিজেরাও সংশোধন করে দিতে পারবো ইংলিশে। তো আমি চাইবো যে এটা ইংলিশেই সুন্দর করে ফুটিয়ে তোলার, নিজের ভাষায় না লেখার। একইভাবে অ্যাডিশনাল আইটেম নিয়ে একটা প্রশ্ন থাকে যে অ্যাডিশনাল এখানে যে এখানে কি অ্যাড করব বা অ্যাড করা জরুরি কিনা, এটা অ্যাড করা জরুরি না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো আপনার ডকুমেন্টসে যদি কোনো ঘাটতি থাকে, তো সেই ডকুমেন্টস এর ঘাটতিটা আপনি এখানে এক্সপ্লেইন করতে পারেন যে আমি এই ডকুমেন্টসটা দিতে পারিনি, বা এই ডকুমেন্টসটা আমার ছিল, বা এই ডকুমেন্টসটা আমি ম্যানেজ করতে পারবো, এরকম কোনো ব্যাপার যদি আপনার থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনি প্ল্যান করছেন যে আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, আপনার এক্সাম আছে, বা জিআরই এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, এক্সাম আছে, অথবা আপনি হচ্ছে যখন পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি এখনো রেজাল্ট হাতে পান নাই, তো সেক্ষেত্রে এগুলো এখানে এক্সপ্লেন করতে পারি আর কি। এরপরে আমরা হচ্ছে যে আহ, যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ব্যাপারটা একটু জরুরি। এখানে আপনাকে আপনার রিসার্চ প্রপোজাল মোটামুটি লিখতে হয় যে আপনি কোন ব্যাপারে রিসার্চ করবেন। তো সেই ব্যাপারে রিসার্চ করার আপনার যে শিরোনাম, আপনার হেডলাইন, সেটা লিখতে হয়। তারপর আপনি কোন মেথোডোলজি ইউজ করবেন সেই মেথোডোলজি এখানে এক্সপ্লেন করতে হয়। এটা সার্ভে করবেন নাকি সরাসরি ইন্টারভিউ করবেন, সেই ব্যাপারগুলোকে হাইলাইট করে মোটামুটি 500 থেকে 300 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হয়। তারপরে হচ্ছে যে আপনি কোন স্ট্রাকচার ইউজ করবেন সেটার জন্য মেইন আপনার যে এটার ইন্ট্রোডাকশন বলতে পারেন, সেটা আপনাকে লিখতে হবে। একইভাবে হচ্ছে যে একাডেমিক কন্ট্রিবিউশন আপনার কি কি হইতে পারে বা কি কি হবে। আপনি যদি মনে করেন যে আপনি লিটারেচার রিভিউ করবেন, তো সেক্ষেত্রে কোন ব্যাপারে ঘাটতি ছিল সে ব্যাপারে আপনার আপনার এটা একাডেমিতে কি অ্যাড করবে, এই ব্যাপারগুলোকে হাইলাইট করবেন এখানে। আর হচ্ছে যে লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে আপনি যদি আপনার আগে অবশ্যই পড়াশোনা করে নিতে হবে আপনার কমপক্ষে যে টপিকে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, বা যে টপিক নিয়ে আপনি আগাতে চাচ্ছেন, সেই টপিকে আপনার যতগুলো আপনি পান আর্টিকেল পড়ার পরে, সেই আর্টিকেল থেকে যদি আপনি আপনার কোনো একটা গ্যাপ বের করতে পারেন এবং সেই গ্যাপের উপর কাজ করতে চান, তো সেই ব্যাপারগুলোকে হাইলাইট করে যদি আপনি লেখেন তাহলে এটা কার্যকরী হবে। এখন মাস্টার্স এর ক্ষেত্রে আমরা অনেকে অ্যাপ্লাই করি, মাস্টার্স বা পিএইচডি এর ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ হয় না, এবং মনে করি যে এগুলো বুঝি একদিন দুই দিনের ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এখানেই ধরাটা খেয়ে যাই এবং স্কলারশিপ হয় না। তো এই জন্য করলে তো এটা হয় স্বাধীনতা 2.0। উম নিজেদের গ্রুপের জন্য ওয়েব। জি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা বিশেষ করে যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাছে আমার মনে হয় যে ব্যাপারগুলো আগে থেকেই ক্লিয়ার। তারপরেও আবারও যেটা বলা সেটা হচ্ছে যে এটার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে একটা ভালো রিসার্চ প্রপোজাল যদি দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য স্কলারশিপ পাওয়াটা ইজি হবে। আপনি যদি সত্যিকারই স্কলারশিপ পেতে চান এবং পড়তে চান, তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনার ম্যাক্সিমাম 1 মাস কাজ করা দরকার আর কি, তারপরে একটা রিসার্চ প্রপোজাল রেডি করে দেওয়া দরকার। এখন রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার কি করতে হবে? এখন এটা হচ্ছে যে এ, যদি আঞ্চলিক ভাষায় কথা বলি, যে নিজের ঢোল অন্যকে দিয়ে পেটাতে হবে আর কি। এখন আপনি যে যে কাজ করেছেন, উম আপনাকে কেন স্কলারশিপ কমিটি অ্যাকসেপ্ট করবে, আপনাকে যে রিকমেন্ড করবে তাকে দিয়ে এটা বলাইতে হবে। এটা যদি আপনি কোনো প্রফেসর থেকে নেন, নর্মালি প্রফেসর থেকে নিলে কি হয়, প্রফেসরের আলাদা করে কোনো ফরম্যাট থাকে না বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেক্ষেত্রে আপনাকে লিখে নিয়ে যেতে হয়। তো আপনি এখানে সুন্দর করে আপনার নিজেকে প্রেজেন্ট করবেন, প্রেজেন্ট করে সেটা শুধুমাত্র আপনার প্রফেসরের মুখ দিয়ে বের হচ্ছে এরকম একটা লেখা আপনাকে রেডি করে নিতে হবে। এবং এটা চেষ্টা করবেন যে যে প্রফেসরের নিজস্ব বা ব্যক্তিগত প্যাড, অথবা ইউনিভার্সিটির বা কলেজের যে প্যাড, সেটাতে প্রিন্ট করে নেওয়ার, এবং সেখানে তার সিল, সিগনেচার, এগুলো নেবেন। সম্ভব হলে ইমেইল নাম্বার তো অবশ্যই অ্যাড করতে হবে, সম্ভব হলে মোবাইল নাম্বার অ্যাড করা, এবং সেখানে আপনি নিচে লিখে দিতে পারেন যে যে কোনো মুহূর্তে আমি তাকে রিকমেন্ড করার জন্য রেডি আছে, আমার সাথে যোগাযোগ করতে পারে। যদি কেউ অন ফোনে বা মেইলে যোগাযোগ করতে চায় তাহলে সেটা যেন সে ওখানে মার্ক করে দেয় আর কি।
তারপরে আপনার একাডেমিক যে এক্সেলেন্সি আছে সেগুলোকে এখানে রেকমেন্ডেশন লেটারে হাইলাইট করবেন। যিনি আপনাকে রেকমেন্ড করছেন তিনি আপনাকে কিভাবে চেনেন সেটা যেন ওখানে থাকে। হয়তোবা আপনি তার কাছে কোনো কোর্স করেছেন, আপনার সরাসরি টিচার আপনাকে এই ক্লাসে বা ওই ক্লাসে পড়িয়েছে, এই ব্যাপারগুলো যেন থাকে। এবং আপনি তার কাছে কয়টা ক্লাস করেছেন, হুম, কি কি ব্যাপারে ক্লাস করেছেন, ফিডব্যাক কেমন ছিল, এই ব্যাপারগুলো হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার যদি থাকে তাহলে এটা রিকমেন্ডেশন লেটার ভালো হয় আর কি। আর হচ্ছে যে এখানে এই ব্যাপারগুলোই আছে মূলত, যে আপনি তার সাথে কাজ করার সময় কতটা ভালো কাজ করেছেন, আপনার ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, আপনার কথা বলার ধরন, আপনার রাইটিং অ্যাবিলিটি, এই সব ব্যাপারগুলো যেন রিকমেন্ডেশন লেটারে থাকে। তাহলে আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এই ব্যাপারগুলো আপনার রিকমেন্ডেশন লেটারে লিখবেন। লিখে তারপরে এটা প্রফেসর থেকে বা যার থেকে রিকমেন্ড করে নিচ্ছেন তার থেকে সিগনেচার করে নেবেন, তাহলে মনে হয় যে আপনাদের ক্ষেত্রে হেল্প হবে আর কি। এখন একটা সিভির ব্যাপার থাকে। তো সিভি এখন হচ্ছে যে নর্মালি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে সিভি যদি তৈরি করতে চান, ইউরোপাসের একটা অ্যাকাউন্ট খুলতে পারেন ফ্রিতেই, এবং সেখানে যে শুধুমাত্র আপনার হচ্ছে যে ডিটেলস গুলো দিলেই ওরা আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেবে। তো এই ফরম্যাটটা নিয়ে সরাসরি এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা ডাউনলোড করে। তো সেক্ষেত্রে আপনি আপনার আহ, যে ব্যাপারগুলোকে হাইলাইট করবেন, এক্সপেরিয়েন্স, এডুকেশনাল স্ট্যাটাস। আচ্ছা, আমাদের সময় মনে হয় কমে যাচ্ছে। তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং এই অনুযায়ী একটা সিভি রেডি করলে আমার মনে হয় যে এখানে আলাদা করে বোঝানোর কিছু নাই, শিরোনামগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই ব্যাপারগুলো অ্যাড করে আপনারা একটা সিভি রেডি করলে সেই সিভিটা আপনারা অ্যাড করতে পারবেন আর কি। তারপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এটা গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো আপনি অ্যাড করার চেষ্টা করবেন, বিশেষ করে আপনার একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলো আছে। যদি কোনো আপনি ক্লাবে কাজ করে থাকেন, ক্লাবের এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো দিবেন। যেমন ডিবেটিং ক্লাব হইতে পারে, ম্যাথ অলিম্পিয়াড, তারপরে আপনার যে কোনো ধরনের আপনি হয়তো ছবি তোলাতে ভালো, আপনি হয়তো ছবি আঁকাতে ভালো, আপনি হয়তো কবিতা লিখতে পারেন, আপনি হয়তো পদ্য বা গল্প লিখতে পারেন, এইসব ব্যাপারগুলো আপনার পত্রিকাতে কোনো লেখা ছাপা হয়েছিল, আপনি একটা রাজনীতি রিলেটেড কলাম লেখেন, এই সবগুলো ব্যাপারই আপনি অ্যাড করতে পারবেন। একইভাবে কালচারাল, আপনি যদি গান, তারপরে অভিনয়, এগুলো পারেন, সেগুলো আপনি লিখতে পারেন। সেগুলো যদি কোনো সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট সহ প্রুফ দেওয়াটা ভালো আর কি। একইভাবে নিউজ পেপার, ম্যাগাজিনে যদি কোনো লেখা থাকে, আপনি যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো করতে পারবেন। এবং কমিউনিটিতে আপনার যদি কোনো কাজ থাকে, যেমন আপনি ব্লাড রিলেটেড কাজ করতেছেন রেড ক্রিসেন্টে, বা এরকম ভলেন্টারি কোনো কাজ করে থাকলে সেগুলো অ্যাড করবেন অবশ্যই। সেগুলো থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো অ্যাড করবেন। আর হচ্ছে যদি কোনো আপনি পার্ট টাইম জব করে থাকেন, সেগুলো অ্যাড করবেন সার্টিফিকেট সহ। আর হচ্ছে যে কনফারেন্স যদি করে থাকেন, আপনি যদি কোনো ওয়ার্কশপে অ্যাড করে থাকেন, সেমিনারে অ্যাড হন, পেপার পাবলিকেশন হয়, সেগুলো অ্যাড করবেন আর কি। তারপরে আমরা যেটাতে যাব, অ্যাপ্লাই কিভাবে করতে হয়। এখন হচ্ছে যে প্রথমেই আপনারা যখন তুর্কি বুস্তারির যে অ্যাপ্লিকেশন লিংক সেখানে ঢুকবেন, সেখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনি আপনার নাম, সারনাম এগুলো দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ন্যাশনালিটি সিলেক্ট করবেন, ইমেইল দিবেন। ইমেইলের ক্ষেত্রে নজর রাখবেন যে যে মেইলটা দিচ্ছেন সেটা যেন কোনোভাবে পাসওয়ার্ড বা এরকম কিছু ভুলে না যান, ওই জন্য আলাদা করে সেভ করে বা লিখে রাখবেন। আর এখানে আপনি হচ্ছে যে আপনার যে কোনো সিক্রেট কোশ্চেনে যে কোনো একটা কিছু দিতে পারেন, এটা আপনি দিবেন, দিয়ে আপনি আপনার মতো করে লিখবেন আর কি। এরপরে চলে গেলাম পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনার ছবি অ্যাড করবেন, আপনার জাতীয়তা, আপনার এই সব ব্যাপারগুলো, এগুলো হচ্ছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। এগুলো আমি স্কিপ করে যাচ্ছি বা দ্রুত যাচ্ছি। এখানে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে বাবা মার পেশা যদি থাকে সেগুলো অ্যাড করবেন, বেঁচে আছে কিনা। তারপরে এখানে আরেকটা ব্যাপার থাকে যে ইনকাম কত, সেটা করবেন। আপনার হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন গুলো দিবেন, বিশেষ করে পার্মানেন্ট, এবং যদি আপনার কারেন্ট আলাদা হয় সেটা আলাদা করে লিখতে পারেন। এটা খুব বেশি ম্যাটার করে না, তবে হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেসটা ভালো করে দিবেন আর কি। এখন এডুকেশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট গুলো অ্যাড করতে হবে। এখানে মিডল স্কুল বলতে মূলত আমরা যে এসএসসি বা এসএসসি সার্টিফিকেট সেগুলো অ্যাড করি। আর হাই স্কুলে যে আমরা এইচএসসি অর্থাৎ আলিম বা
যেটা এইচএসসি আর কি, সেটা সার্টিফিকেট গুলো অ্যাড করি। আর অ্যাসোসিয়েশন ডিগ্রি এখানে আপনি হচ্ছে যে অ্যাসোসিয়েট ডিগ্রিতে যাদের ডিগ্রি থাকে, ডিগ্রি বলতে মনে করেন ভোকেশনাল কোনো করেছেন বা ডিপ্লোমা করেছেন, তো সেক্ষেত্রে অ্যাসোসিয়েট ডিগ্রিতে এখানে অ্যাড করার সুযোগ আছে। আর যদি আপনি মাস্টার্স জন্য অ্যাপ্লাই করবেন তাহলে ব্যাচেলরে যদি আপনার সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করবেন। আর পিএইচডির জন্য যদি আপনার মাস্টার্সে থাকে তাহলে পোস্ট ডক্টরেটে বা পোস্ট গ্রাজুয়েট যেটা সেখানে করবেন আর কি। কেউ পোস্ট ডক্টরেট করতে গেলে পিএইচডির জন্য করতে হয়, তো যেহেতু আমাদের মনে হয় এখানে ওরকম কেউ নাই। তারপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ যেগুলো পারেন সেগুলো দিবেন। তবে হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আপনার সার্টিফিকেট দিতে হবে না। যদি সার্টিফিকেট দিতে চান সেটা আপনার পজিটিভ। কিন্তু এর বাইরেও মনে করেন যে আমার ইংলিশে কোনো সার্টিফিকেট নাই কিন্তু আমি ইংলিশে পারি, তো সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। কিভাবে হিন্দি, উর্দু, অন্য কোনো ভাষাও যদি পেরে থাকেন সেটা অ্যাড করবেন আর কি। তুর্কিশ ল্যাঙ্গুয়েজ যদি পারেন এ লেভেল, বি লেভেল, আপনি আপনার মতো করে দিতে পারেন। যদি সার্টিফিকেট না থাকে তাও আপনি দিলেন যে হ্যাঁ আমি এভাবে শিখছি, এক্সপ্লেন করার সুযোগ আছে, এক্সপ্লেন করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেটা এখানে অ্যাড করবেন। আপনি যদি কোনো আহ, কোথাও ইন্টার্ন করে থাকেন সেগুলো অ্যাড করতে পারেন। আর এখানে এই যে সিবি একটা অপশন আছে, এখানে সিবিটা অ্যাড করে দিবেন। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এটা হয়তো সবার নাও থাকতে পারে। যাদের পাবলিকেশন গুলো আছে তারা এখানে এগুলো অ্যাড করবেন আর কি। আর সোশ্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে, কোনো সার্টিফিকেট থাকে, কোনো ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটি করে থাকেন, তো সেগুলো এখানে অ্যাড করবেন। সবগুলো এখানে অ্যাড করার সুযোগ আছে। আর তুর্কি এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে এখানে আপনি তো তুর্কিতে কখনো ছিলেন না, এগুলো যদি পজিটিভ দেন, আপনি যদি তুর্কি স্কলারশিপ হোল্ডার হন আপনার ক্ষেত্রে হিসাব ভিন্ন। কিন্তু যদি স্কলারশিপ হোল্ডার না হন তো সেক্ষেত্রে আপনার এখানে এগুলো নো দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে আর কি, নো দিবেন। আর হচ্ছে যে আপনি তারপরে এই সবগুলো কমপ্লিট করে দেওয়ার পরে আপনি আবার হোম পেজে চলে যাবেন। হোম পেজে গেলে তখন আপনি হচ্ছে যে এখানে যেহেতু এখন আমরা কোনো অ্যাপ্লিকেশন করি নাই এই জন্য নো অ্যাপ্লিকেশন দেখাবে, কিন্তু আপনি যখন হোম পেজে যাবেন তখন এখানে আপনার অপশন চলে আসবে। আপনি যদি অনার্সের সার্টিফিকেট অ্যাড করেন তো সেক্ষেত্রে আপনি মাস্টার্স এর ডিগ্রি অ্যাপ্লাই করতে পারবেন। যদি অনার্স এর না করেন, যদি শুধুমাত্র এসএসসি এইচএসসি করেন তো সেক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি। পিএইচডি করতে গেলে আপনার মাস্টার্স এর ডিগ্রি অ্যাড করতে হবে, তখন পিএইচডি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাচেলর ডিগ্রি প্রথমে আছে, মাঝখানে মাস্টার্স আছে, তারপর পিএইচডি আছে এবং সর্বশেষ রিসার্চ আছে। তো এগুলোতে যাই অ্যাপ্লাই ক্লিক করে আপনাকে তখন অ্যাপ্লাই শুরু করতে হবে। তো অ্যাপ্লাই শুরুর ক্ষেত্রে এখানে আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনি বারোটা ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন, এগুলো আমি অলরেডি বলছি। তারপরে যদি আপনি স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে সিলেক্ট হন তো সেক্ষেত্রে তখন আপনাকে অ্যাটাচড বা সত্যায়িত যে ব্যাপারগুলো সেগুলো চলে আসে। আমার মনে হয় যে এগুলো আমরা পরে আরেকদিন যখন আপনারা সিলেক্ট হবেন ইনশাল্লাহ তখন এগুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলো নিয়ে আর না যে আমরা ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে আপনি একাডেমিতে যদি ভালো করতে চান তুর্কিতে পড়ার মাধ্যমে আপনি একাডেমিতে আপনার পথটাকে আরো সুন্দর করতে পারেন, মসৃণ করতে পারেন। এটা একটা ভালো একটা অপরচুনিটি হতে পারে তুর্কিতে পড়াশোনা। তারপরে আপনি অন্য কান্ট্রিতে যদি মুভ করতে চান তো তুর্কিতে পড়ার পরে এটা বাংলাদেশের থেকে অনেকটা সহজ হবে তুর্কিতে পড়ার জন্য। একইভাবে যদি আপনি চিন্তা করেন যে তুর্কি সিটিজেনশিপ নেবেন সেটারও একটা সুযোগ আছে। তুর্কিতে পড়ার পরে আপনি হচ্ছে যে যদি এখানে কোনো জব করেন, 2 বছর জব করার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সিটিজেনশিপের জন্য। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো আপনারা আসলে জানতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আপনি যে কোনো ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা হতে চান সেটা আপনার হয়তো বা আপনার জন্য হইতে পারে। এবং বিভিন্ন ধরনের জব ফ্যাসিলিটি তো আছেই, আপনি যদি আপনি নিজেকে প্রুভ করতে পারেন তো সেক্ষেত্রে জব পাওয়া সম্ভব। তো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর তুর্কিতে যেটা বলে যে সে করে দেবে, এটুকুই বলছি। আশা করছি সবার সাথে অ্যাপ্লিকেশন ভালো করে করবেন এবং তুর্কিতে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। এখন আমি তাহলে প্রশ্নে চলে যেতে পারি। আমি আমার প্রেজেন্টেশন শেয়ারটা অফ করে দিলাম। এখানে মনে হয় চ্যাটে কি কোনো প্রশ্ন আসছে? আচ্ছা। আহ 35 বছর, 35 বছর হইলে তো ভাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না মাস্টার্স এর জন্য।
আমি একটু চ্যাটের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপর আপনারা যারা হাত তুলছেন তাদের প্রশ্নগুলো শুনবো ইনশাল্লাহ। উম আর হচ্ছে যে জিআরই কি ম্যান্ডেটরি? না, এটা ম্যান্ডেটরি না। এটা যদি থাকে তাহলে হচ্ছে যে আপনি অ্যাড করবেন, নয়তো না। আর রেকর্ডের ক্ষেত্রে আমাদের মনে হয় লাবিব ভাই বলতে পারবেন রেকর্ড পাওয়া সম্ভব কিনা। আর হচ্ছে যে পিএইচডি, হ্যাঁ, পিএইচডি 35 বছর যদি হয়, পিএইচডির এজ লিমিট হচ্ছে যে 35। তো সেক্ষেত্রে পারবেন, কিন্তু 35-এর বেশি হয়ে গেলে তখন আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। জি, তাহলে আমরা প্রশ্ন নিচ্ছি। আব্দুল্লাহ আল খালেদ ভাই, আপনি প্রশ্ন করতে পারেন ভাই। উম আপনাকে শোনা যাচ্ছে না নাকি আমার সমস্যা? খালেদ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। দেলোয়ার ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছে। আহ ভাই, আমার প্রশ্ন নাই, আমি একটা পরামর্শ চাইবো আপনার কাছ থেকে। জি। সেটা হচ্ছে ভাই, আমি এখন বর্তমানে মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়াতে আমি একটা সিটি ইউনিভার্সিটি থেকে এই ব্যাচেলর কমপ্লিট করে এখন ইন্টার্নশিপে আছি আর কি ভাইয়া। Okay. তো আমি পরবর্তীর জন্য মাস্টার্স করার জন্য আমি তুর্কিতে বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন যে সব প্রেসিডেন্ট আছে তানভীর ভাই, হুম হুম। তো ওনার সাথে কথা বলছিলাম। তো ভাই আমাকে বললো আর কি জার্মানির কথা আর অস্ট্রিয়ার কথা বলছে আর কি। আচ্ছা। যেহেতু এখন আপনি যেহেতু জার্মানিতে আছেন, তো আমি কিভাবে কি করতে পারি আমাকে যদি একটু সাজেশন বা একটু পরামর্শ দিতেন আর কি ভাই। থ্যাংক ইউ। জার্মানি নিয়ে হ্যাঁ, আসলে এখন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কোথায় পড়বেন। তুরস্কে মাস্টার্স করতে গেলে কিছুটা, যদি আপনার পারিবারিক নিড থাকে, যদি সাপোর্ট দিতে হয়, সেক্ষেত্রে কঠিনই হয়ে যায় তুর্কিতে বর্তমানে। তো সেক্ষেত্রে আপনি ইউরোপের অন্য কান্ট্রি গুলোতে যদি চেষ্টা করেন হবে, তবে সেক্ষেত্রে আবার হচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট টাকার প্রয়োজন হয়। ইউরোপের অন্য কান্ট্রি গুলোতে আপনার টিউশন ফি আছে, জার্মানিতে টিউশন ফি নাই, কিন্তু এখানে ব্লক মানি করতে হয়। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করলে মনে হয় যে আমি আপনাকে সময় দিতে পারবো ইনশাল্লাহ। আমি আপনার নাম্বারটা ভাই যদি আমাকে কাইন্ডলি দিতেন আর কি, আমি কোনোভাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আহ, জি, লিখে দিব, আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। জি। থ্যাংক ইউ ভাই। রেজওয়ান শাকিল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, ধন্যবাদ। আহ, আমার পরিচয় সংক্ষেপে দিয়ে শুরু করি। আমি রিজওয়ানুল্লাহ শাকিল। আমার অনার্স এবং মাস্টার্স শেষ হয়েছে। আমি সোসিওলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি, যদিও মাস্টার্সের রেজাল্ট এখনো হয় নাই। তো আমি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেন্ট। আমি গত বছর মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। তো আমার প্রোফাইল যদি আমি সংক্ষেপে বলি, যে আমার সিজিপিএ, আমার ব্যাচেলরের সিজিপিএ 3.28। মাস্টার্সের এখনো হয়নি, তবে আশা করতেছি 3.5 অ্যাবভ হবে। আর আমার রিসার্চ পাবলিকেশন, আশা করতেছি অ্যাপ্লিকেশন পিরিয়ডের মধ্যেই, এই বুসলারি অ্যাপ্লিকেশন পিরিয়ডের মধ্যেই একটা কিউএন জার্নালে আমার একটা আর্টিকেল পাবলিশড হয়ে যাবে। আর এছাড়াও আমার আরো 4টা রিসার্চ পাবলিকেশন এর জন্য রিভিশনে আছে এগুলা। আমার আইএলটিএস কিংবা টোফেল এখনো দেওয়া হয় নাই। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কোর্স আছে, এসপিএসএস, পাইথন। এছাড়াও রিসার্চ কোর্স কিছু আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আমাদের সোশ্যাল সায়েন্সের ফিল্ডের কিছু কোর্স করা আছে। এসবই ছিল আমার রিসার্চ কোর্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো গত বছরে যেহেতু আমি অ্যাপ্লিকেশন করছিলাম, আমার অ্যাপ্লিকেশন দুঃখজনকভাবে রিজেক্ট হয়ে গেছে। তো আমার মনে হয় কিছু কারণে আমার অ্যাপ্লিকেশন হয়তো রিজেক্ট হয়েছে। সেগুলো হচ্ছে, যদিও আমার ডকুমেন্ট গুলো, আমার সব ডকুমেন্ট গুলো আমি আমাদের ভাইদের মাধ্যমে রিভিউ করেছিলাম। বশিরুল্লাহ ভাই ছিল,
এবং সাইফুল ইসলাম ভাই ছিল। এছাড়াও আমাদের ডক্টর ইনার আরো কিছু ভাইয়ের মাধ্যমে আমার সব ডকুমেন্ট গুলো রিভিউ করা ছিল। তো আমার মনে হয়েছিল যে আমার সিজিপিএ, ব্যাচেলর সিজিপিএ 3.28, এখানে হয়তো বা একটু আমার ল্যাকিং ছিল। এছাড়া আমার রিকমেন্ডেশন লেটার যেটা ছিল, আমি আমার ইউনিভার্সিটির দুইজন অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়েছিলাম। তো ওরা পিএইচডি হোল্ডার ছিল না কেউই। উম, সেজন্য মনে হয়েছে যে এখানেও কিছু ল্যাকিংস হয়তো বা আছে। আম, তো আসলে স্কলারশিপটা তো যেহেতু লাকের ব্যাপার, আর স্কলারশিপ অথরিটি তো বলে না কি কারণে রিজেক্ট করে। সে কারণে হচ্ছে বুঝতেও পারতেছি না এবার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। সিবির ব্যাপারে, সিবিটা আমি হচ্ছে আমাদের ইউনিফের থেকে যে টেমপ্লেটটা দেওয়া হয়, ইউরোপাসের, সেই টেমপ্লেটটা ইউজ করা। আমার সব ডকুমেন্ট রিভিউ করা আছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাই, আমার আসলে আহ, ও আরেকটা বিষয়, আমার হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনের বিষয়টা আমি গত বছর যেটা করেছিলাম, আমি আহ, যেমন ইস্তাম্বুলে মনে হয় ফার্স্ট চয়েস দিয়েছিলাম, ইস্তাম্বুল ইউনিভার্সিটি, এরপর আনকারা ইউনিভার্সিটি, সোসিওলজিতে মাস্টার্সের জন্য। তো ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইয়া ছিল, টার্কিশ ছিল এখানে, যেহেতু আমার ইয়া নাই, আইএলটিএস কিংবা টোফেল নাই, কিন্তু আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট আছে, এটা ইংলিশ মিডিয়ামের। তো আমার এই ছিল ওভারঅল প্রোফাইল। তো আমি আসলে বুঝতে পারতেছি না আমার আসলে কমতিটা কোথায় কোথায় এখনো আছে, আর কোথায় কোথায় আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। পাশাপাশি এবার যেহেতু আমার মাস্টার্স করলাম, পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবো কিনা, আবার মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করব, কোনটা করলে ভালো হয়? আচ্ছা ভাই, জি, আপনার ব্যাপারগুলো ক্লিয়ার। আমার মনে হয় যে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার যেহেতু মাস্টার্স করা আছে এবং আপনি অলরেডি রিসার্চে ঢুকে গেছেন, যদি একটা পাবলিকেশন আছে, আরো কিছু পাবলিকেশন হয়তো হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে এখানে লাকের কিছু ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আপনি আপনার রিকমেন্ডেশন লেটার যেগুলো আছে সেগুলো একটু মডিফাই করে যদি দেখেন আপনি এমন কারো থেকে নিতে পারেন কিনা, যে যারা আপনার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেড বা দেখা গেছে যে এরকম আপনার ফ্যাকাল্টি যারা আছে তাদের থেকে নিতে পারেন। আর হচ্ছে যে রিভিউ যেহেতু করছেন আমাদের বশির ভাই, সাইফুল ভাই এবং ডক্টর যে ভাইরা করছে, তাহলে আমার মনে হয় যে ওখানে খুব বেশি আর আহ, ঘাটতি নাই। তারপরেও আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি হচ্ছে যে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন, আশা করি দেখা যাক, আল্লাহ ভরসা আর কি। জি ভাই, আর আমি ধন্যবাদ। আমার সাথে যোগাযোগ রাখেন, আমি যতটুকু পারি সাহায্য করবো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। জি ভাই, ধন্যবাদ ভাই। আরেকটা বিষয়, আমার হচ্ছে আগের অ্যাকাউন্টটাতে অ্যাপ্লিকেশন করব না নতুন করে অ্যাকাউন্ট করলে ভালো হবে, কোনটা সাজেশন করবেন আপনি? আচ্ছা, আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করেন, নতুন করে করলে সেটাই মনে হয় ভালো হবে আর কি। জি জি, জাজাকাল্লাহ খাইর। জি, রিয়া। এরপরে কে আছেন? সাদিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভাই বলেন। ভাই, আমি দুইটা স্পেসিফিক বিষয় একটু জানতে চাইবো। আহ এক হচ্ছে সিভিটার বিষয়ে, সিভিটা কি ইউরোপাসটা কি ম্যান্ডেটরি কিনা? না, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, কিন্তু আমরা এটা বলি আর কি, যেহেতু এটা মোটামুটি একটা ফরম্যাট দেওয়া থাকে, এই আর কি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওই যে লেটার অফ ইন্টেন্টটা নিয়ে ভাই আমি মূলত স্ট্রাগল করতেছি অনেক। না, আমি অলরেডি 2-3 বার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে ফেলছি। আমি অনেক আগে থেকে ট্রাই করতেছি, এই সাইফুল ভাই সহ অনেকের সাথেই আহ, যোগাযোগ হচ্ছিল অনেক দিন থেকেই। বাট যেটা বললেন যে আসলে লাকে না থাকলে হচ্ছে না আর কি, ব্যাটে বলে মিলতেছে না। তো আমি গত বছর বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করছি। তো এখন আহ, আমি চাচ্ছি যে পিএইচডির জন্য ট্রাই করব আর কি। সেক্ষেত্রে মানে লেটার অফ ইন্টেন্টটাতে কি পরিমাণ চেঞ্জ আনা দরকার, মানে মাস্টার্স এবং পিএইচডির জন্য কি একেবারে ডিফারেন্ট নাকি প্রায় সেম লেটার অফ ইন্টেন্ট? না, মোটামুটি সেম, মোটামুটি সেম। খুব বেশি পার্থক্য নাই, কারণ হচ্ছে যে আপনার লেখার জায়গাগুলো ওই সেম আর কি। যে প্রশ্নগুলো করা হয় বা যেগুলো লিখতে হয় সেগুলো সেম। তবে হ্যাঁ, এখন আমার কাছে যেটা মনে হয় যে আমি গত বছর এবং আগে যাদের স্কলারশিপ হয়েছে তাদের প্রোফাইল দেখে যতটুকু বুঝছি, সেটা হচ্ছে যে আমাদের যারা আসতেছে বর্তমানে, লাখের পাশাপাশি হচ্ছে যে তাদের প্রোফাইলে মোটামুটি অনেক হাই। বেশিরভাগেরই আমি দেখছি যে আইএলটিএস বা টোফেল আছে।
এবং জি। হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে জিআরই আছে। তো হুম এরকম এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো আসলে ম্যান্ডেটরি না, স্কলারশিপ দেওয়ার জন্য হুম। তারা ম্যান্ডেটরি করে নাই, কিন্তু যাদের এগুলো আছে তাদেরকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। জি তো ভাই, আমার আইএলটিএস দেওয়া আছে, আমার আইএলটিএস দেওয়া আছে। আচ্ছা, তাহলে তাহলে ভালো। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে যদি আমাদের কারো মনে হয় যে নাই, তো সেক্ষেত্রে মনে হয় অ্যাড করলে আরেকটু সম্ভাবনা বাড়ে আর কি। আর হুম, আপনি আবার তাহলে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, জি জি। আর একটু ভাই ভালো করে। আপনার মেইল আইডিটা একটু ইনবক্সে দিলে আমি আমার লেটার অফ ইন্টেন্টটা একটু আপনাকে পাঠাতাম, তাহলে আপনি একটু। আচ্ছা, আমি আমার মেইল আইডি সবার জন্যই দিচ্ছি, প্রয়োজনে আমার সাথে জি, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, সালাম আলাইকুম। ভাইয়া আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার জন্য দিন ভাইয়া। জি, আমি অলরেডি আমার নাম্বার দিয়ে দিছি, চ্যাটে দিয়ে দিছি, আপনারা নিয়ে নিতে পারেন। জি, তারপরে মুজাহিদুল ইসলাম ভাই, আপনি মনে হয় জি ভাইয়া, আসসালামু আলাইকুম। um, ভাই, আমার প্রথম কোশ্চেন যেটা সেটা হলো যে যে ডকুমেন্টস গুলো লাগবে এগুলো কি সিলেক্টেড হওয়ার পরে দিতে হবে নাকি আগে সাবমিশন করতে হবে? না, এগুলো সবগুলোরই আপনার স্ক্যান কপি আগে দিতে হবে, অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর ভাই, আহ আরেকটা বিষয় দেখালেন যে যে পাসপোর্ট অথবা এনআইডি অথবা আহ জন্ম সনদ দিয়ে আবেদন করার জন্য, তো পাসপোর্টটা কি একেবারে আবেদনের শুরুতেই লাগবে না? হ্যাঁ, যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট জি। দিয়ে আবেদন শুরু করবেন। আর যদি পাসপোর্ট কারো না থাকে সেক্ষেত্রে এনআইডি, অথবা এনআইডি যদি না থাকে জন্ম সনদে অ্যাপ্লিকেশন করা যায়, যে কোনো একটা তিনটার মধ্যে। আচ্ছা জি ভাইয়া, ধন্যবাদ। জি। আহ তারপরে আব্দুল মোতালিব ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। জি, আমার হচ্ছে জানার ছিল তার্কিশ স্কলারশিপটাতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আর একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এখানে স্টাইপেন্ডের পরিমাণটা খুবই কম, জব করে ধরুন মোটামুটি বা মানে কত টাকা ধরেন ইনকাম করেছে আর কি, ব্যালেন্স আইডিয়া দিলে ভালো হয় আর কি ভাই। পুলিশ ক্লিয়ারেন্স এখনো চাই নাই, তো সেক্ষেত্রে লাগে না। আর হচ্ছে যে জবের ক্ষেত্রে আমি তো বলতেছিলাম যে জব এটা এটাকে হচ্ছে যে মানে পড়াশোনার পাশাপাশি যদি চিন্তা করেন তো সেক্ষেত্রে এটা কঠিন। এটা হয়তো বা বলার জন্যই বলা, এরকম আমি বলতে পারি। কারণ ইস্তাম্বুল এবং আঙ্কারার বাইরে অন্য সিটিগুলোতে আপনি জবের অপরচুনিটি কম। হ্যাঁ, তবে আমাদের কিছু ভাই বিভিন্ন রেস্টুরেন্টে দেখা গেছে যে রিসেপশনিস্টের কাজ করে, এরকমও আছে দুই একজন। আবার দুই একজন আছে যারা বিভিন্ন এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ইন্টারন্যাশনাল যোগাযোগের যে ব্যাপারগুলো এগুলো দেখে। তো এগুলো খুবই কম। এবং এবং এটা এটা আপনি যদি ফুল টাইম করেন সেক্ষেত্রে হয়তো আপনার স্যালারিটা 50,000 বাংলাদেশের টাকায় 50 বা এরকম হইতে পারে, কিন্তু এটা আপনি পড়াশোনার পাশাপাশি করতে পারবেন না আর কি। এই হচ্ছে যে ব্যাপার। পড়াশোনার পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ছুটির সময়, অর্থাৎ যখন আপনার সেমিস্টার ব্রেক, এই সময় আপনি কোনো আনঅফিসিয়ালি কোনো কাজ করলেন আর কি। তো সেটার জন্য খুব বেশি আশা করা না। আপনার পড়াশোনাকে মেইন টার্গেট রাখলে আমি বলবো যে তুর্কিতে যাওয়া ভালো। কারণ সেক্ষেত্রে পড়াশোনাটা করা যায়, টাকা পয়সা যদি চাহিদা না থাকে। আর যদি থাকে তো সেক্ষেত্রে একটু কঠিনই হবে আর কি। জি, তারপরে সাইফুল্লাহ আল মানসুর ভাই। সালাম আলাইকুম ভাইয়া। আসসালাম। আহ ভাইয়া, আমার একটা প্রশ্ন যে আমি হচ্ছে অনার্সের লাস্ট লেভেলে আছি আর কি। তো জি। এটা আমার 7th সেমিস্টার, এটা ফাইনাল চলতেছে, এই যে শেষ হবে সামনে শনিবারে। তারপরে ইন্টার্নশিপ আছে আর কি আমার। তো এখনো আমার সার্টিফিকেট বা মার্কশিট বের হয় নাই। আমি কায়রো ইউনিভার্সিটিতে আছি আর কি, মিশরে। তো আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে সার্টিফিকেট বা মার্কশিট যেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে একটা টেম্পোরারি ওরা মার্কশিট দিবে আর একটা স্টেটমেন্ট দিবে, এগুলো দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে ভাই মাস্টার্স এর জন্য? হ্যাঁ, আপনার রেজাল্ট কবে হবে বা কবে শেষ হবে বলেন? আহ, আমার মানে এই সেমিস্টার শেষ হয়ে গেলে মোটামুটি কোর্স সবগুলা শেষ হয়ে যাবে, তারপরে ইন্টার্নশিপ থাকবে আর কি। তো মোটামুটি রেজাল্ট এই এই মাসের মধ্যেই পেয়ে যাব আমি, মানে আগস্টের মধ্যে যদি আপনি ডকুমেন্টস রেডি করতে পারেন তাহলে আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করলে করতে পারবেন আর কি। আপনার আগস্টের মধ্যে সব ডকুমেন্টস গুলো যখন আপনার ইন্টারভিউ এর জন্য ডাকবে, তখন যদি ডাকে
সেক্ষেত্রে সেগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এরকম একটা ক্রাইটেরিয়া আছে তাদের। এর বাইরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আমার মনে হয় সমস্যা নাই। আর একটা বিষয় ভাইয়া, যে ইংলিশ মিডিয়ামে পড়ার কি কোনো সুযোগ আছে, মানে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে এরকম? সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কোন ভার্সিটি চয়েস করতেছেন। আপনি যদি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবেন, তাই তো বলছিলেন না ভাই? জি ভাই। যে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করলে সুযোগ কম, খুব কম ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে ইংলিশে খুব কম ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে মাস্টার্স এ ইংলিশে অফার করে আর কি। তারপর আপনি মানে দেখতে যে পারেন আপনার সাবজেক্ট যে অনুযায়ী আপনি প্রোগ্রামে কি অ্যাপ্লাই সাবজেক্টে। করবো ভাই, সেই প্রোগ্রামে যদি ইংলিশ মিডিয়াম থাকে সেক্ষেত্রে পড়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে পারবেন আর কি। আপনি ভার্সিটিতে দেখবেন, আলাদা করে ভার্সিটি প্রোগ্রামটা দেখবেন যে ইংলিশে আছে কিনা। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আহ, আলাইকুম। জি ভাই, রেজওয়ান শাকিল ভাই। জি ভাই, আমি হচ্ছে আরেকটা বিষয় জানতে ভুলে গেছিলাম। আমাদের হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন করার ক্ষেত্রে আমরা কি করব? কারণ আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখি যে টার্কিশ ইউনিভার্সিটি যেগুলো আছে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি মেবি 100 অ্যাভব, 1000 অ্যাভব তাদের র্যাঙ্কিং, যেমন ইস্তাম্বুল কিংবা আনকারা। সেক্ষেত্রে আবার এইসব ইউনিভার্সিটি যদি ফার্স্ট চয়েস দিই আমি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো মেইন সিটিতে হওয়ার কারণে হয়তো বা কম্পিটিশন বেশি, এখানে জন্য সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে, আমরা কিভাবে ইউনিভার্সিটি চয়েসটা দিতে পারবো? আচ্ছা, আমার যেটা মতামত সেটা হচ্ছে যে এই ভার্সিটি গুলোতেও স্টুডেন্ট নেয়, এবং সেখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট, আমাদের বাংলাদেশি স্টুডেন্টও আছে যারা পড়াশোনা করতেছে। তো সেক্ষেত্রে আপনি আপনার হচ্ছে যে আপনার কনফিডেন্স, আপনার রেজাল্ট, হ্যাঁ, আপনি এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে যদি মনে হয় যে আমার রেজাল্ট একটু কম, তো আমি আরেকটু এগুলো বাদ দিয়ে যে র্যাঙ্কিং গুলো আরো পিছনে আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারি, সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ, টার্কিতে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি যে ভার্সিটিতেই করেন, পড়াশোনার মানের খুব বেশি পার্থক্য নাই নাই আর কি। এবং সিটি গুলোও দেখা গেছে যে আপনার আম, কাছাকাছি, খুব বেশি পার্থক্য নাই। এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আর কি। জি ভাই, জাজাকাল্লাহ। ঠিক আছে ভাই, ইমতিয়াজ হোসেন ভাই সর্বশেষ। ইমতিয়াজ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আপনি লিখতে পারেন, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি লিখতে পারেন। আচ্ছা, এখানে আর কি কোনো প্রশ্ন আসছে? একজন প্রশ্ন ভাইয়া করছে। আমি জি জি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমি কয়েকটা ইউনিভার্সিটি সার্চ করেছি। আমার মূলত টার্গেট হচ্ছে ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়া। তো ইসলামিক ইকোনমিক্স আমি কয়েকটা ইউনিভার্সিটি খোঁজার পরে পাইনি। তো আলাদা করে মাস্টার্স ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়ার সুযোগ আছে কিনা তুর্কিতে? ইসলামিক ইকোনমিক্স সাবজেক্টটা হচ্ছে যে ছিল তুর্কিতে, কিন্তু আমি গত বছর শুনলাম আমাদের বাংলাদেশি কয়েকজন পড়াশোনা করছে। আমি যেখানে পড়ি সাকার ইউনিভার্সিটি, সেখানেও আছে। আপনি ওখানে দেখতে পারেন এখনো আছে কিনা, আমার জানা মতে আছে। আর হচ্ছে কিছু ভার্সিটিতে এটা বন্ধ বন্ধ করে দিছে আর কি। আচ্ছা তারপরেও আমার মনে হয় যে কিছু ভার্সিটিতে আছে, যেমন সাকারিয়া ইউনিভার্সিটি, আপনি ওখানে পাবেন আশা করি। আর স্পেসিফিক দেখেন, আরো একটু দেখতে হবে, আমারও খুব বেশি ধারণা নাই আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইমতিয়াজ ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে ইমতিয়াজ ফরাজি, পড়াশোনা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, 5th সেমিস্টারে আছি আমি, রানিং। আচ্ছা তো ভাইয়া আমার প্রশ্ন ছিল ভাইয়া, আমার মানে গোল ছিল জার্মানি বা অস্ট্রিয়াতে যাওয়া আর কি, তো মাস্টার্স এর জন্য। তো এখন যেহেতু এখানে ফুল ফান্ড স্কলারশিপ দেওয়া আছে টার্কিতে, তো আমি কি এখন ব্যাচেলার জন্য কি অ্যাপ্লাই করা আমার জন্য ভালো হবে? এটা জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছে, বা আপনার পরামর্শ চাচ্ছিলাম কি করলে ভালো হয় আমার জন্য। আচ্ছা ভাই, আপনি ফিফথ সেমিস্টারে আছেন জি এখন। জি। পর্যায়ে এই পর্যায়ে আমি বলবো যে অনার্সটা শেষ করেন বাংলাদেশ থেকে।
সেটাই ভালো হবে, কারণ আপনি যদি এখন এখানে আসেন, এখানে আপনাকে আবার 1 বছর ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপরে আবার অনার্স পড়বেন। অনার্স পড়তে আপনার 4 বছর লাগবে, 5 বছর। আপনি অলরেডি মনে হয় 2 বছর পার করে ফেলছেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানার ছিল ভাইয়া। জি ভাই, আপনি যেহেতু জার্মানিতে আছেন, আপনার ইমেল আবার আপনার নাম্বারটা আমি নিছি, তো আপনার সাথে কি যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবো ভাইয়া? জি জি, যোগাযোগ করতে পারবেন। তবে ভাই ওই যে আমি একটু রিকোয়েস্ট করি, কারণ হচ্ছে যে অনেকেই মেসেজ দেয়, কিন্তু দেখা গেছে যে মেসেজে যে কি উত্তর দিব এটা বুঝে পাই না। শুধুমাত্র আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন। তো এইগুলোর উত্তর দিতে গেলেও অনেক সময় হয়, চলে যায়। এবং হচ্ছে যে জানেন যে মোটামুটি ব্যস্ত থাকতে হয় সবাইকেই। তো সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো আপনার যদি সম্ভব হয় পুরো মেসেজটা লিখবেন, যে আপনি কি জানতে চাচ্ছেন, এটা লিখে আমাকে দিবেন। আমার সুবিধা মতো আমি আপনাকে ভয়েস দিব, অথবা জি জি যদি সম্ভব হয় টাইপ করা তাহলে টাইপ করবো। সবার জন্যই আর কি। জি জি ভাইয়া, ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আপনাকে স্পেসিফিক বিষয় সম্পর্কে ভাইয়া তথ্য জানার জন্য আমি কোশ্চেন করবো। ধন্যবাদ শুক্রিয়া ভাই, ভাই। আন্তরিক সালাম আলাইকুম ভাই। সালাম। আচ্ছা, এখানে আর কিছু প্রশ্ন আসছে, যে এসএসসি জিপিএ। আচ্ছা, এসএসসি জিপিএ এটা তাদের যে রিকোয়ারমেন্ট 70% মার্ক, কোন কোন ক্ষেত্রে 90% মার্ক এটা বলে। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে সর্বোচ্চ রেজাল্ট যারা, তারা বেশি প্রায়োরিটি পায় আর কি। এটা নিয়ে স্পেসিফিক মানে বলার মতো খুব একটা নাই। তবে হ্যাঁ, সিজিপি এর ক্ষেত্রে যদি 3.5 হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে পজিটিভ সম্ভাবনা থাকে আর কি। এর ক্ষেত্রে কম দিয়েও কি হয়, হয়েছে হয়তো 2-1টা, কিন্তু আমার মনে হয় যে ওইটাকে আমাদের না ধরাই ভালো আর কি। আর মাস্টার্স স্কলারশিপ আছে, এখানে জব করে পড়াশোনা চালানো সম্ভব ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। না ভাই, জব করে আপনি পড়াশোনা করতে পারবেন, এটা এই আশা নিয়ে তুর্কিতে আসা ঠিক হবে না। রেকর্ডের ক্ষেত্রে হাবিব ভাই, যদি সম্ভব হয়, ভাইরা কিভাবে রেকর্ড রেকর্ড পাবে সেটা যদি বলে দিতেন প্রোগ্রাম শেষে, তাহলে মনে হয় হয়তো কিছু ভাই রেকর্ড চেয়েছেন। আর কত বছর পর্যন্ত ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেবল? ইয়ার গ্যাপ ম্যান্ডেটরি না, আপনার যদি বয়স থাকে, এখানে বয়স যেহেতু ফিক্স করে দেওয়া আছে, এই বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইয়ার গ্যাপ আপনার যতই হোক, ওটা সমস্যা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আছি, মাস্টার্স এর জন্য তুর্কি যাইতে চাই। তুর্কি, এটা সুযোগ। আচ্ছা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ অনেকেই মাস্টার্স করতেছে আমার জানা মতে, বিশেষ করে আপনি বুরসা ইউনিভার্সিটিতে, টেকনিক ইউনিভার্সিটি সহ আরো কিছু টেকনিক ইউনিভার্সিটি আছে, এগুলোতে আপনি আপনার প্রোগ্রাম দিয়ে সার্চ করতে পারেন। তাহলে আশা করি যে ফলাফল পাবেন ইনশাল্লাহ। জি, আমাদের সময় অনেক হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাবিব ভাই, শুনতে পাচ্ছেন কিনা, শেষ করতে পারেন মনে হয়। আমার পক্ষ থেকে এটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ধন্যবাদ আপনাকে, বোরহান ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আপনারা যারা রেকর্ড চাচ্ছেন, আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু নক করতে পারেন, দেখে রেকর্ড দেওয়া যায় কিনা। আর আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্পেশালি আমাদের মেহমানকে কৃতজ্ঞতা। 1 ঘন্টা সময়ের বেশি দিয়েছেন তিনি, তার মূল্যবান সময় থেকে। আমরা আশা করবো ডক্টরিনের ভবিষ্যতের কোনো আয়োজনেও তিনি আমাদেরকে একই রকম ভাবে সময় দেবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের সেশন সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।